জিয়াউর রহমানের সমাধিস্থলে কিছুক্ষণের মধ্যে যাবেন তারেক রহমান। বিকেলে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি জানাবেন শ্রদ্ধা। তারেক রহমানের প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি নেতাকর্মীরা। প্রত্যাশা, অবসান হবে সব সংকটের, সম্ভাবনাকে কাজে লাগাতে চ্যালেঞ্জ মোকাবেলার তাগিদ। দল একটা শৃঙ্খলার মধ্যে আসবে, আমাদের ভিতর যে কোন দল আশা করি থাকবে না। রাজনৈতিক সাংগঠনিকভাবে যে আপনার সংগঠন তৈরি করার যে পরিবেশের অভাব ছিল, এটা খুব দ্রুত আপনার একটা কাঠামোর মধ্যে চলে আসবে। সহিংসতার যেই নৃশংস রূপ বাংলাদেশের বর্তমান রাজনীতিতে বিরাজ করছে, এইটির সাথে অ্যাডাপ্ট করাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জের। ভোটার হতে কাল আবেদন করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাধা নেই বলছে ইসি। সশরীরে উপস্থিতির কারণে গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা ইস্যু। ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে মধ্যরাতে 2 লঞ্চের সংঘর্ষ, 4 জনের মরদেহ উদ্ধারের পর সদরঘাট পুলিশের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড। ভারতের একাধিক স্থানে বড়দিনের উৎসবে কট্টর হিন্দুত্ববাদীদের হামলা। অনুষ্ঠানস্থলে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ভাঙচুর করা হয়েছে সান্তা ক্লজের মূর্তিও। আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে, সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। দর্শক, আজকে সারাদিন ব্যাপী তারেক রহমানের বেশ কিছু কর্মসূচি রয়েছে। একে একে আমার সহকর্মীরা সেই খবর আপনাদের জানাবেন। যেমনটি বলছিলাম, শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে আছেন আমার সহকর্মী রেদওয়ান আহমেদ, তার সঙ্গে যোগ দিতে চাই। রেদওয়ান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কি বাসা থেকে বের হয়েছেন এবং গুলশানের বাসভবনের সামনে নিরাপত্তা সহ সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এর মধ্যে তার বেশ কয়েকটি নিরাপত্তা রক্ষীরা কিন্তু তার যে তিনি বের হবেন সবার আগে বাংলাদেশ থেকে যে লাল সবুজের গাড়িটি, সেই গাড়িটি ইতিমধ্যে নিরাপত্তা পুরো গাড়িবহর প্রস্তুত করে ফেলেছেন, অর্থাৎ প্রোটোকল সহ একটি অ্যাম্বুলেন্স সহ র্যাবের গাড়ি এবং সিএসএফের গাড়ি, বিভিন্ন ধরনের প্রোটোকলের গাড়িবহর কিন্তু ইতিমধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি তার এই পুরো যাত্রাপথে যারা যারা সঙ্গী হবেন তাদের সবাই কিন্তু এর মধ্যে সেই বাসটিতে উঠে পড়েছেন এবং কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই 196 নম্বর বাসাটি থেকে বের হবেন এবং সেই জন্যই কিন্তু বাইরে বেশ কিছু নেতাকর্মীরা কিন্তু অপেক্ষা করছেন, যারা ঠিক তার এই গাড়িবহরের পেছন পেছন রওনা হবেন এই দুটি জায়গায় যাওয়ার জন্য। মূলত প্রথমে তিনি যাবেন জিয়াউর রহমানের সমাধিসৌধে এবং সেখানেই তিনি দোয়া মোনাজাত পাঠ করবেন এবং সেখানেও আমরা দেখেছি যে এই যাওয়ার পথটি জুড়ে কিন্তু নেতাকর্মীদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। তবে এই গুলশান এভিনিউয়ের যে তার বাসভবনটি আছে, এই তার বাসভবন ঘিরে কিন্তু ইতিমধ্যেই যে নিশ্ছিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই পুরো জায়গাটিতে কিন্তু জনসাধারণের যে যান চলাচল সেটি এরই মধ্যে নিয়ন্ত্রণ করা হয়েছে, অর্থাৎ কোনো সাধারণের গাড়ি কিন্তু এরই মধ্যে এই গুলশানের যে এভিনিউয়ের বাসাটি, সেই বাসাটিতে ঢুকতে দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি যে বাসাটির এক পাশের একটি গেট খুলে দেওয়া হচ্ছে, পাশাপাশি নিরাপত্তা রক্ষীরা বিভিন্ন ধরনের তল্লাশি চালাচ্ছেন। সেই গেটটি দিয়ে মূলত একটি গাড়ি হয়তো বেরিয়ে আসবে এমন সম্ভাবনাই রয়েছে। আমরা দেখছি যে সেই বাসাটির বাইরেও কিন্তু নেতাকর্মীদের অবস্থান, পাশাপাশি পুলিশের যে পুরো কড়া নিরাপত্তা, নিশ্চিদ্র যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু বেশ লক্ষণীয়। অর্থাৎ নিরাপত্তা কর্মীদের যে প্রস্তুতি, সেই প্রস্তুতি দেখে বোঝা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এই বাসভবন থেকে বেরোবেন এবং সমাধিস্থলের যাওয়ার জন্য রওনা করবেন বলে ধারণা করা যাচ্ছে। এবং যেমনটি কথা ছিল প্রথমে যে তিনি গুলশানের আশপাশে একটি মসজিদে নামাজ পড়বেন, তবে সেই মসজিদের নামাজ পড়া সম্ভব হয়নি বলেই কিন্তু এখন পর্যন্ত তিনি বের হতে পারেনি। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের যে বুলেট প্রুফ যে গাড়িটি তার জন্য আনা হয়েছিল, সেই গাড়িটি কিন্তু সেই বাসার ভেতর থেকে এরই মধ্যে বেরিয়ে আসছে। তবে সেই গাড়িটিতে কি চেয়ারপারসন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন কিনা না, সেই গাড়িটিতে আসলে তেমন কাউকে দেখা যাচ্ছে না। মূলত যেমনটি কথা রয়েছে যে সেই বাসটিতেই তিনি উঠবেন, হয়তো সেই জন্যই অপেক্ষা, সেই বাসটিতে কিছুক্ষণের মধ্যেই উঠবেন। আমরা দেখতে পাচ্ছিলাম যে তারেক রহমানের যিনি ব্যক্তিগত উপদেষ্টা মাহাদি আমিন, তিনি কিছুক্ষণ আগে প্রবেশ করেছেন
এই ফিরোজার বাসভবনে এবং নেতাকর্মীদের বেশ কয়েকজনকে আমরা সকাল থেকে ভেতরে প্রবেশ করতে দেখেছি এবং বাইরের যে নিরাপত্তা ব্যবস্থা সেটিও বেশ জোরদার করা হয়েছে আগের তুলনায়। চারিদিকে পুলিশের নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে। বেশ অল্প কয়েকজন নেতাকর্মী তারা কিন্তু একেবারে মূল ফটকের সামনে অবস্থান করছেন। এছাড়া কিন্তু আসলে কোনো রকম নেতাকর্মীদের এই জায়গায় অবস্থান করতে দেওয়া হচ্ছে না, এমনকি প্রবেশ করতেও দেওয়া হচ্ছে না এই গুলশান এভিনিউ জুড়ে। এখন পর্যন্ত যে মূল ফটকের সামনে যে গাড়িটি রয়েছে সেই গাড়ির সামনেই কিন্তু নিরাপত্তা কর্মীরা অবস্থান করছেন এবং তারা নিশ্চিত করছেন যেন কোনো রকম নিরাপত্তা ঝুঁকি যেন না থাকে। এবং এরই মধ্যে দেখতে পাচ্ছি যে বেশ কয়েকটি প্রোটোকলের গাড়ি কিন্তু এই গাড়ি বহরে যুক্ত হয়েছে। র্যাবের পাশাপাশি বিভিন্ন নিরাপত্তা কর্মীরা এই বাসভবনটি নিরাপত্তার চাদরে ঘিরে ফেলেছেন। গণমাধ্যম কর্মী ছাড়া কোনো রকমের কোনো কর্মীদেরই কিন্তু ভেতরে যেতে দেওয়া হচ্ছে না। পাশাপাশি যেটি জানানো হয়েছে এই পুরো রাস্তা জুড়ে কিন্তু বিএনপির এই গাড়ি বহরের সাথে থাকবেন বিএনপির মিডিয়া সেলের সদস্যরা এবং ঠিক মূল ফটকের আগে অর্থাৎ সবার আগে বাংলাদেশ খচিত যে লাল সবুজের গাড়ি সেই গাড়িটির পাশেই কিন্তু বিএনপির মিডিয়া সেলের গাড়িও প্রস্তুত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সোয়াট ইউনিট ইতিমধ্যেই এই যে গাড়িটি সেই গাড়িটির সামনে এসে উপস্থিত হয়েছেন এবং তারাও কিন্তু এই মূল ফটক জুড়ে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু জোরদারের প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন। অর্থাৎ এই পুরো কর্মযজ্ঞ দেখে আজ করা যায় যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাসভবনটি থেকে বের হবেন এবং বেরিয়ে তিনি জিয়াউর রহমানের যে সমাধিস্থল সেই সমাধিস্থলের উদ্দেশ্যে রওনা হবেন বলে আমরা ধারণা করতে পারছি। তার মানে আরও বেশ কিছুক্ষণ সময় আমাদের অপেক্ষা করতে হবে এবং দেখছিলাম যে বেশ কঠোর নিরাপত্তা আসলে সেখানে মোতায়েন করা হয়েছে। অনেক ধন্যবাদ রেদওয়ান আপনাকে। দর্শক, আমরা একটু জিয়াউর রহমানের সমাধিস্থলের প্রবেশ পথে যেতে চাই। সেখানে আমার সহকর্মী সাইফুদ্দিন রবিন আমার জন্য অপেক্ষা করছেন। রবিন, যদি আপনি শুনতে পেয়ে থাকেন একটু জানাবেন সেখানকার পরিস্থিতি আপনি কেমন দেখছেন, কেমন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে, সেই সাথে কোনো রাজনৈতিক ব্যক্তিবর্গকে চোখে পড়েছে কিনা? ব্যাপক নিরাপত্তা বলয় র্যাব, পুলিশ, বিজিবি এবং সেই সঙ্গে সিএসএফ চেয়ারপারসন সিকিউরিটি ফোর্স তারা প্রত্যেকেই সতর্ক অবস্থানে রয়েছে এবং বিপুল পরিমাণে সদস্য মোতায়েন করা হয়েছে এই শেরেবাংলা নগরীর জিয়াউর রহমানের কমপ্লেক্স বা জিয়া উদ্যানকে ঘিরে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খানিক আগে এসেছেন এখানটায়। এর আগে নেতাকর্মীরা দুপুরের আর্থিক বলে আসলে নিরাপত্তা বলয় সৃষ্টি হওয়ার কারণে বড় ছেলে এবং এখান থেকেই যাওয়ার কথা রয়েছে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এবং যেটি বলছিলাম যে সাইকোলজি সদস্য মির্জা আব্বাস, আমির চৌধুরী, নবস্থিত নজরুল ইসলাম খান তারা প্রবেশ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলে অপেক্ষা করছেন এখানটায় যে তিনি বীর ভারপ্রাপ্ত তাকে নিয়েই প্রবেশ করবেন জনগণের সমাধিস্থলে। বাইরে অন্যান্য নেতৃবৃন্দ অর্থাৎ এই দলের বিভিন্ন পদে থাকা নেতৃবৃন্দ আসলে প্রবেশ করতে পারছেন না, শুধুমাত্র সদস্যরা আসলে। যদি বলতে চাই দলের বিভিন্ন পদে থাকা নেতৃবৃন্দ আসলে সর্বস্তরের মানুষ শুরু করে দেশের সর্বস্তরের মানুষ আসলে স্বাগত জানিয়েছে আনন্দে স্বতঃস্ফূর্তভাবে। সে কারণে জিয়া রহমানের বড় ছেলে তারেক রহমান, যিনি এখন বিএনপির নেতৃত্বে বা বিএনপির হাল ধরেছেন এবং আগামীতে রাষ্ট্রের হাল ধরবেন, এগিয়ে নিয়ে যাবেন কারণ পরিকল্পনা নিয়ে, সেটি উচ্চারণ করলেন বিএনপি মহাসচিব। বলছেন তিনি যে পরিকল্পনার কথা বলেছেন যে আই হ্যাভ আ প্ল্যান, উই হ্যাভ আ প্ল্যান, সেই প্ল্যানটিকে কার্যকর করতে সর্বস্তরের সব দল মতে আসলে সহযোগিতার প্রয়োজন। সবকিছু মিলিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার, গণতান্ত্রিক সংগ্রাম এবং রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সাধারণ মানুষের জীবন উন্নয়নের জন্য কিন্তু ভারপ্রাপ্ত চেয়ারম্যান এই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণ এক ধরনের রাজনৈতিক কর্মকাণ্ডের সূচনা হলো এবং আনুষ্ঠানিকভাবে শ্রদ্ধা বলাই চলে। বেশ কিছু কর্মসূচি আগামীকাল সকালে ভোটার নিবন্ধন কার্যক্রম কিংবা সম্পন্ন করবে এবং এর পরপরই কথা রয়েছে মুখপাত্র পানহাদি খবর জিয়ারত করার এবং তারপর সেটি পথে যাওয়ার পথে জুলাই গণঅভ্যুত্থানে আহতদের দেখতে যাওয়ার কথা রয়েছে পঙ্গু হাসপাতালে। সবকিছু মিলিয়ে ব্যস্ত কর্মসূচি এই টানাটিন্দি। এরপর ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ড, নির্বাচনী প্রচার, মনোনয়নপত্র জমা দেওয়া, সেই সব কর্মকাণ্ডে সংযুক্ত হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
ছোঁয়া। আমরা দেখতে পাচ্ছি যে বাইরে নেতাকর্মীদের ভিড় আরো স্পষ্ট হচ্ছে এবং দুপুর 2টার পর সেখানে বাসা থেকে রওনা হওয়ার কথা হচ্ছে জিয়া রহমান সমাবেশ। রবিন, আমরা দেখতে পাচ্ছি ইতোমধ্যে কিন্তু নেতাকর্মীদের সমাগমও আমাদের চোখে পড়ছে, বেলা গড়ানোর সাথে সাথে তাদের উপস্থিতিও আসলে বাড়বে এমনটি প্রত্যাশা, এবং আপনি যেমনটি বলছিলেন ব্যাপক কঠোর নিরাপত্তা বলয় আসলে তৈরি করা হয়েছে এবং তারেক রহমান এখনও কিন্তু বাসাতেই অবস্থান করছেন, কিছুক্ষণের মধ্যে তিনি বের হবেন সেই খবরও আমার সহকর্মী রেদওয়ান আমাদের জানাচ্ছিলেন, এবং তিনি যখন নাগাদ পৌঁছবেন জিয়াউর রহমানের সমাধিস্থলে সেই খবরও আপনার কাছ থেকে জানবো। আমার সহকর্মী রাব্বি সিদ্দিকীও কিন্তু আমার জন্য অপেক্ষা করছেন, তার সঙ্গে একটু যোগ দিতে চাই। রাব্বি, যদি শুনতে পেয়ে থাকেন আপনি যেই জায়গাটিতে এখন অবস্থান করছেন সেই জায়গাটির খবর আমাদের জানাবেন। নেতাকর্মীদের উপস্থিতি কেমন, তারা কি বলছেন, কতটুকু উচ্ছ্বসিত তারা, সেই খবরটা জানতে চাই। এখানে এই আমার চারপাশে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সদস্য তারা নেতাকর্মীদের আনন্দ তারা দিতে না পারে ভিতরে করেছে। তার পাশে দেখতে পাচ্ছেন যে করা হচ্ছে তার নিশ্চিদ্র নিরাপত্তার জন্য। তারেক রহমান মূলত তার নিশ্চিদ্র নিরাপত্তা তিনি এসেছেন এবং তার আশা উপলক্ষে বিএনপি নেতাকর্মীদের মধ্যে উৎসাহ আনন্দের কমতি নেই, এবং যখনই শুনেছেন যে তিনি এই ভিড় ঠাকুরের জন্যই আমরা জানানোর চেষ্টা করছি যে তারা যেন রহমানের সমাধি সেজন্য জায়গা আইনশৃঙ্খলা বাহিনী কিছু কর্ডন করতে সবাই পথে যাতে কোনোভাবেই যেন ভেতরে জনমানের সমাধি ভিতরে না আসে। একের পর নেতাগুলো আসছে এবং সমাধি উচ্ছৃঙ্খলভাবে আমরা দেখেছি যে বিএনপির শীর্ষ যাওয়া যাবে না এবং সেই জন্য এভাবে করে এই দেখতে পাচ্ছি একমাত্র আমরা দেখি যে এবং এইভাবে দুই পাশে নেতাকর্মীরা দুই পাশে ছড়িয়ে ছিটিয়ে আছে এবং তাদের আসলে আজকে আনন্দের দিন। গতকালই তাদের নেতা বিএনপির সর্বোচ্চ নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে কিছুক্ষণ বাংলা নিয়ে আসছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে জিয়ারত করে তিনি আবার এখান থেকে চলে যাবেন স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করবে। আজকের কর্মসূচি এইটুকুই আমরা জানি, এরপরে আবারও নিশ্চয়ই কর্মসূচি বিস্তারিত জানানো হবে। দুই পাশেই নেতাকর্মীরা দাঁড়িয়ে আছেন তাকে দেখবার জন্য নেতাকে দেখবার জন্য এবং আমার সহকর্মী রাব্বি সিদ্দিকী আমাদের জিয়া উদ্যানের খবর জানাচ্ছিলেন, সেখানে বলছিলেন তিনি নেতাকর্মীদের উচ্ছ্বাসে খবর জানাচ্ছিলেন, কেমন উপস্থিতি সেই খবর। শাকিল, যদি শুনতে পেয়ে থাকেন একটু জানতে চাই, নিরাপত্তার কথাটি আসলে বলতেই হয়, কেমন নিরাপত্তা ব্যবস্থা দেখছেন সেটি আগে প্রথমে আমাদের জানাবেন। ধন্যবাদ সোহা। তারেক রহমান স্মৃতিসৌধে আসবেন বিকেল 4টা নাগাদ এবং সে এমনটাই সময় ধরে মূলত আইনশৃঙ্খলা বাহিনীর যে তৎপরতা সেই তৎপরতা অব্যাহত রাখা হয়েছে। আপনি হয়তো ছবিতে দেখতে পাচ্ছেন একেবারেই সামনে বিএনপির যারা নেতাকর্মী ছিলেন তারা কিন্তু তাদেরকে থাকতে দেওয়া হচ্ছে না। গণমাধ্যমকে ভেতরে প্রবেশ করার অনুমতি থাকলে আসলে গণমাধ্যমকেও সেই জাতীয় স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে না। নিরাপত্তার সর্বোচ্চ কড়াকড়ি করা হচ্ছে। একেবারেই রাষ্ট্রের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসাবে যেই ধরনের নিরাপত্তা বলয় থাকে আজকে কিন্তু সেই ধরনের নিরাপত্তাই দেওয়া হচ্ছে
র্যাবের সঙ্গে পুলিশ সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা রয়েছেন, তারা কিন্তু নিশ্ছিদ্র নিরাপত্তার বলয় তৈরি করেছেন। পুরোপুরি এই স্মৃতিসৌধের সামনে যে মূল ফটক, সেই মূল ফটকের সামনে বিএনপি নেতাকর্মীদেরকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না। যদিও আশপাশের যে সংসদীয় আসনগুলো রয়েছে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য, স্লোগান দিচ্ছেন, স্বাগতম জানাচ্ছেন। তবে এখন পর্যন্ত বিএনপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে তারা মূলত আজকের এই অনুষ্ঠানটি জিয়া রহমানের সমাধির মতো এই অনুষ্ঠানটি তারা একেবারেই সীমিত রাখতে চাচ্ছেন এবং শুধুমাত্র বিএনপি স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছেন তারাই ভিতরে প্রবেশ করবেন। এছাড়া এখানকার ঢাকা জেলার বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং সেই সঙ্গে সংসদীয় আসনে যিনি প্রার্থী তারাই মূলত ভিতরে প্রবেশ করতে পারবেন। এর বাইরে সবার জন্য আসলে পুরোপুরি সংরক্ষিত রাখা হয়েছে এবং নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করে এবং শৃঙ্খলা স্বার্থেই বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে এই নিরাপত্তার কড়াকড়ি। এবং তারেক রহমান এরই মধ্যে জিয়া রহমানের সমাধিস্থলে যাওয়ার পরপরই কিন্তু এখানে আসবেন। এখানে এসে তিনি জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে তিনি ফুল দিবেন এবং শহীদ বেদিতে ফুল দিয়ে তিনি এখান থেকে যাবেন। এবং তার এই সাভার স্মৃতিসৌধে আসার ঠিক সবশেষ সময়টুকু বিএনপির পক্ষ থেকে নিশ্চিত করা না গেলেও তিনি 2005 বা 2006 সালের দিকে সবশেষ সাভার স্মৃতিসৌধে এসেছিলেন। এরপর 111 সরকারের সময় তিনি আসতে পারেননি, এরপর তিনি তো আর নির্বাসিত জীবনই ছিলেন। সব মিলে প্রায় 19 থেকে 20 বছর পর কিন্তু তারেক রহমান সাভার জাতীয় স্মৃতিসৌধে আসবেন এবং গতকাল তিনি বাংলাদেশে এসেছেন। সেই পরদিনই তার বাবা সাবেক রাষ্ট্রপতি, সেক্টর কমান্ডার বীরুত্তম জিয়াউর রহমানের সমাধিস্থলে যাচ্ছেন। যাওয়ার পরপরই জাতির শ্রেষ্ঠ সন্তান মুক্তিযুদ্ধের শহীদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে তিনি আসবেন, সেটা সম্মান জানাবেন। এবং আগামীকাল তিনি আধিপত্যবাদ বিরোধী আন্দোলনে যিনি শহীদ হয়েছেন, যে বলা হচ্ছে শহীদ ওসমান হাদির কবরও আগামীকাল তিনি শ্রদ্ধা নিবেদন করবেন। এবং সেই পর তিনি জুলাই আন্দোলনে যারা পঙ্গুত্ব বরণ করেছেন, অসুস্থ হয়েছেন, তাদেরকে দেখার জন্য তিনি জাতীয় পঙ্গু হাসপাতালে তিনি যাওয়ার কথা রয়েছে। এবং আপনি হয়তো দেখতেও পাচ্ছেন যে নিরাপত্তার বাহিনীর সদস্যরা একেবারেই কঠোর নিরাপত্তা বলয় তৈরি করেছেন। স্মৃতিসৌধের প্রত্যেকটা ফটকে আসলে বন্ধ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র তিনি যেই প্রবেশ পথ দিয়ে তিনি ভিতরে প্রবেশ করবেন সেখানেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, যাতে কোনো ধরনের অনুমোদিত ব্যক্তিরা যেন ভিতরে প্রবেশ করতে না পারেন, আর সেই কারণে তাদের সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা তৈরি রাখা হয়েছে। যদিও এই ঢাকা আসার পথে, অর্থাৎ সাভার আসার পথে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিএনপি নেতা কর্মীদের আমরা অবস্থান দেখেছি। আশপাশের কেরানীগঞ্জ, ঢাকা 3 আসন এবং এইখানকার ঢাকা 19 আসনের বিএনপি নেতা কর্মীরা যারা রয়েছেন তারা কিন্তু মূল সড়কের দুপাশেই দাঁড়িয়ে তাদের প্রিয় নেতাকে অভ্যর্থনা জানাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। যদিও নিরাপত্তা বাহিনীর সদস্যরা বলছেন যানবাহন গতকালকে যেরকম একেবারেই ধীর গতিতে যাওয়া হয়েছিল তারেক রহমান বহনকারী যে বহর, সেটি আজকে কিন্তু সেটি করা হবে না। একেবারেই দ্রুততার সঙ্গে সাভার স্মৃতিসৌধে আসবেন এবং এখান থেকে এসে তিনি আবার দ্রুততার সঙ্গে তার যে বাসা গুলশানে সেখানে তিনি যাবেন। এবং আজকে রাতেই তার সঙ্গে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। যদিও সৌজন্য সাক্ষাৎ বলা হচ্ছে, যদিও গণমাধ্যমকে সেই বিষয়ে এখন পর্যন্ত সুনিশ্চিত তথ্য দেওয়া হয়নি। এছাড়া যারা বিএনপির চেয়ারম্যান, বিএনপির সঙ্গে দীর্ঘদিন রাজপথে আন্দোলন করেছেন, যুগপৎ আন্দোলন করেছেন, সেই শরিকদের অনেকের সঙ্গে তার কথা বলার কথা রয়েছে। এবং সেই সঙ্গে যারা বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন যেসব শরিক দলগুলো, তাদের সঙ্গে তার এক ধরনের আলোচনার সম্ভাবনার কথা আমরা শুনতে পেরেছি। তবে সেটা শেষ পর্যন্ত হবে কিনা সেটি এখনো বিএনপির পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি। এবং পুরো জায়গাটি তারেক রহমান আসার পরপর হয়তো আপনাদের জানাতে পারবো তারেক রহমানের আগমন বাংলাদেশের রাজনীতির যেই সংকটাপন্ন অবস্থা ছিল সেটার কাছ থেকে অনেকাংশে কেটে যাবে বলে বিশ্লেষকরা মনে করছেন। তারা মনে করছেন তারেক রহমানের আগমনের মাধ্যমে রাজনৈতিক যে শূন্যতা, সেই শূন্যতা অনেকাংশেই কেটে যাবে। এবং সেই সঙ্গে আগামী নির্বাচনে বিএনপিকে তিনি সামনে থেকে নেতৃত্ব দিবেন। বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেন যেতে পারেন, সেই কারণে তারেক রহমানের এই বাংলাদেশের প্রত্যাবর্তন বড় ধরনের সহায়ক শক্তি হিসাবে কাজ করবে। এবং বিএনপির অভ্যন্তরীণ যে কোন্দল রয়েছে, আপনি জানেন যে তফসিল ঘোষণার পরপরই বিভিন্ন জায়গায় বিভিন্ন আসনে বিএনপির একটি পক্ষ আরেক পক্ষের বিরুদ্ধে রাজপথে আন্দোলন করেছেন, সড়ক বন্ধ করেছেন, কোথাও কোথাও বিক্ষোভের মতো ঘটনা ঘটেছে, এখনও অনেক জায়গায় বিক্ষোভ হচ্ছে। আপনি সেই জায়গাগুলো সেই কোন্দল নিরসন করে দলকে ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচনে যাওয়ার পথে এই তারেক রহমানের বাংলাদেশে আগমন অনেক বড় ভূমিকা পালন করবে। জি শাকির, শুনছিলাম এবং আপনার মাধ্যমে আমাদের দর্শকদেরও দেখাচ্ছিলাম ব্যাপক নেতাকর্মীদের উপস্থিতি আমরা আমাদের চোখে পড়ছে এবং সেই সাথে নিরাপত্তা বলয় যে কতটা
রয়েছে, মোতায়েন করা হয়েছে, সেটিও আমাদের চোখে পড়ছে। আমার আরেক সহকর্মী আহমেদ রেজাও কিন্তু আছেন সেখানে, তার সঙ্গে এবার একটু যোগ দিয়ে কথা বলতে চাই। রেজা, যদি শুনতে পেয়ে থাকেন একটু যোগ দেবেন আমাদের সঙ্গে। আমরা যেমনটি আমার সহকর্মী আরিফিন শাকিলও আমাদের জানাচ্ছিলেন, জিয়া উদ্যান ও স্মৃতিসৌধের আশপাশে কিন্তু বিজিবি মোতায়েন করা হয়েছে, কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। আপনার কি চোখে পড়ছে একটু জানাবেন। ছোঁয়া, আমি মূলত জাতীয় স্মৃতিসৌধের এইখানে অবস্থান করছি এবং এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি আসলে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন এবং সেটিকে ঘিরেই আলাদা নিরাপত্তা ব্যবস্থা তো বলয় একটি তৈরি করা হয়েছে এবং সেখানে ব্যাপক নেতাকর্মীদের যে উপস্থিতি সেটিও আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং সেটিকে ঘিরে এখানে বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় এবং বিপুল নেতাকর্মী সমর্থক তারা এখানে এসে উপস্থিত হয়েছেন। আমি একটু দুটি বিষয় বলতে চাই আপনাদেরকে যে 17 বছর পরে তারেক জিয়া তিনি যখন বাংলাদেশে আসলেন গতকালকে, তারপর থেকে আজকে মূলত তার দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনের কর্মসূচি হিসেবে মূলত জুমার নামাজের পরে তিনি জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। সেই শ্রদ্ধা জানানোর প্রক্রিয়া হিসেবে তিনি আসলে আজ শুক্রবার জুমার নামাজের পরে তিনি এখানে উপস্থিত হবেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে সেইটিকে ঘিরে নেতাকর্মীদের যে উপস্থিতি সেটি আসলে বিপুল এবং সেটি আসলে অনেক এবং বিশাল, এবং সেই বিশাল জনগোষ্ঠী এবং বিশাল সমর্থকদেরকে মূলত রক্ষার্থে কিংবা পুরো এলাকাটাতে নিরাপত্তার জন্য আলাদা বেশ কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, বর্ডার গার্ড বাংলাদেশ, এপিবিএন, বাংলাদেশ পুলিশ সকলের সমন্বয়ে কিন্তু এই পুরো এলাকাটিতে আলাদা একটি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে এবং এখানে বিশেষ গোয়েন্দা পুলিশের যে কার্যক্রম সেটিও কিন্তু রয়েছে। তবে ছোঁয়া একটি বিষয় হচ্ছে যে ঠিক গণমাধ্যমের জায়গাটি যেটি আগে নিশ্চিত ছিল যে হয়তো ভেতরে অর্থাৎ গণমাধ্যম কর্মীদের ভেতরে প্রবেশ করে তারেক জিয়া যখন ফুলের শ্রদ্ধা জানাবেন বীর শহীদদের প্রতি, সেটি আসলে আগে উন্মুক্ত থাকলেও সেটিতে এখন কিছু বিধিনিষেধ করা হয়েছে। এখন আপাতত গণমাধ্যম কর্মীদেরকে ভেতরে প্রবেশের যে বিধিনিষেধ সেটি আসলে এখন বলবৎ রয়েছে। ফলে গণমাধ্যম কর্মীরা এখনই ভিতরে গিয়ে অবস্থানের যে কর্মসূচি সেটিতে আসলে কিছুটা ব্যত্যয় ঘটছে। তবে ঠিক বাইরে থেকে আমরা হয়তো দেখানোর চেষ্টা করছি যে তার যেই দ্বিতীয় দিনের কর্মসূচির যে প্রথম কাজটি অর্থাৎ প্রথম যে কর্মসূচিটি সেটি হচ্ছে ফুলের শ্রদ্ধা জ্ঞাপন বীর শহীদদের প্রতি, বিশেষ করে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা নিবেদনের পর্বটি, এবং সেখানেই আসলে মূলত তার দ্বিতীয় দিনের প্রথম কাজটি বা কর্মসূচিটি তিনি শুরু করবেন এবং তারপরে তিনি মূলত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যে সমাধিস্থল অর্থাৎ জিয়া উদ্যান সেখানে তিনি যাবেন, সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করবেন। তবে তার আগে অর্থাৎ প্রথম দিনের এই কর্মসূচিকে ঘুরে এখানকার স্থানীয় যেই নেতাকর্মীরা রয়েছেন বিশেষ করে সাভার এলাকায় এবং নবীনগর এলাকায় যে নেতাকর্মীরা রয়েছেন তারা এখানে এসে জড়ো হচ্ছেন এবং তাদের জন্য অন্যতম একটি দিন এই হিসেবে তারা বলছেন যে তারা আজকে তারেক জিয়াকে দেখতে চান। বিশেষ করে 17 বছরের যেই বাংলাদেশ থেকে দূরে থাকা নেতাকর্মীদের থেকে দূরে থাকা সেটি অবশেষে আসলে তাদের শেষ হয়েছে, সেই পর্বটি শেষ হয়েছে, যবনিকা হয়েছে। ফলে তাদের জন্য এই সময়টুকু এই সময়টুকু আলাদা এবং বিশেষ এবং আনন্দময় বলছেন। তাকে এক নজর এখান থেকে দেখবার জন্য কিন্তু ব্যাপক নেতাকর্মীরা বিশেষ করে বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন থেকে শুরু করে ওয়ার্ড থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসে জড়ো হচ্ছেন। এবং একটু আগে আমরা দেখেছি বিএনপির সিনিয়র কয়েকজন নেতা বিশেষ করে স্থায়ী কমিটির সদস্য 2-1 তারাও কিন্তু ইতিমধ্যে স্মৃতিসৌধে প্রবেশ করা শুরু করেছেন এবং এরকম বেশ কয়েকজন কিন্তু ইতিমধ্যে ঢোকা শুরু করেছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও একজন বিএনপির সিনিয়র নেতা, তিনি তার গাড়ি নিয়ে এই মুহূর্তে ঢুকছেন। বিশেষ করে আমানুল্লাহ আমানকে আমরা দেখতে পাচ্ছি মূলত তিনি এই মুহূর্তে স্মৃতিসৌধে তার গাড়িটি নিয়ে প্রবেশ করছেন। ফলে ক্রমান্বয়ে একের পর এক বিএনপির সিনিয়র নেতারা তারা কিন্তু ঢোকা শুরু করেছেন এবং তাদের এই যে কার্যক্রম অর্থাৎ তারেক রহমানের কর্মসূচিকে ঘিরে তাদের যে এই কার্যক্রম সেটিকে আসলে আরও ত্বরান্বিত করতে মানুষের পক্ষে নেওয়ার জন্যই আসলে তাদের এই কার্যক্রম। এবং গতকাল মূলত বলা হয়েছিল তারেক রহমানের পক্ষ থেকে তার বক্তব্যের মাধ্যমে তিনি জানিয়েছিলেন যে আই হ্যাভ এ প্ল্যান ফর মাই কান্ট্রি অ্যান্ড প্ল্যান ফর মাই পিপল। সো ওই যে জায়গাটি যেই লাইনটি তিনি আলাদাভাবে বলেছেন নিশ্চয়ই সেটি নিয়ে আলাদাভাবে কাজ করবেন। তবে তার আগে জনসমর্থন বা মানুষকে একত্রীকরণের ক্ষেত্রে বা দেশের প্রত্যয় দেশের জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে শ্রদ্ধা নিবেদনের যে এক এক করে পর্ব সেটি আসলে ক্রমান্বয়ে চলা শুরু করেছে এবং আমরা দ্বিতীয় দিনের কর্মসূচিতে সেটি দেখতে পাচ্ছি। এবং
আজ মূলত এই কর্মসূচিকে ঘিরে এই স্থানীয় এলাকার মানুষের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাস কাজ করছে, যে উৎসাহ উদ্দীপনা উচ্ছ্বাসকে মূলত আরো বা পুরো বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার একটা পর্যায়ে রয়েছে হয়তো বিএনপির পক্ষ থেকে। তবে ছোঁয়া বিষয় একটু বলে রাখি যে বিশেষ করে এই স্মৃতিসৌধের যে ফুলের শ্রদ্ধা নিবেদনের পর্ব, সেটি বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে তারা আলাদাভাবে হয়তো গণমাধ্যমে প্রচারের জন্য ব্যবস্থা করবেন। তবে গণমাধ্যমের কর্মীদের যেই প্রবেশের ক্ষেত্রে সেটি আসলে কিছুটা বিধিনিষেধ এবং শিথিলতা এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে আমানুল্লাহ আমান তিনি আসলে গণমাধ্যমে কথা বলছেন এবং তিনি জানাচ্ছিলেন হয়তো যে তাদের আগামী দিনের পরিকল্পনা সেটি আসলে কিভাবে। রেজা, আপনি বলছিলেন যে বিএনপির যে সিনিয়র নেতারা আছেন একে একে তারা উপস্থিত হচ্ছেন, শুধুমাত্র অপেক্ষা তারেক রহমানের জন্য। আমরা একটু সহকর্মী রেদওয়ানের সঙ্গে যোগ দেব, তিনি জানাবেন তারেক রহমান এই মুহূর্তে বের হচ্ছেন কিনা। রেদওয়ান, যদি শুনতে পেয়ে থাকেন, তারেক রহমান কি বের হয়েছেন কিনা বাসা থেকে, কি অবস্থা একটু জানাবেন। চলমান রয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে পুরো তারেক রহমানকে নিরাপত্তা দেওয়ার জন্য যে প্রোটোকলের যে গাড়ি বহর সেটি এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে লাল সবুজের যে খচিত যে গাড়িটি, যেই গাড়িটিতে লেখা সবার আগে বাংলাদেশ, সেই গাড়িটিতে করেই তিনি যাবেন কিনা। পাশাপাশি তার যে এসইউভি যেই গাড়িটি বুলেট প্রুফ, সেটিও কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি এই পুরো এলাকার নিরাপত্তার জন্য কিন্তু বাংলাদেশ পুলিশ থেকে শুরু করে র্যাব সদস্যরা, এপিবিএন সদস্যরা এবং তারেক রহমান এবং চেয়ারপারসনের যে ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স অর্থাৎ সিএসএফ, সবাই কিন্তু নিরবিচ্ছিন্নভাবে নিরাপত্তাটি যেন নিশ্চিত করা যায়, নিশ্চিদ্র নিরাপত্তা, সেই নিরাপত্তার জন্য কিন্তু তারা এই মূল ফটক ঘিরে ব্যবস্থা নিয়েছেন। পাশাপাশি গুলশান এভিনিউ জুড়ে সাধারণ মানুষের প্রবেশাধিকার কিন্তু সংরক্ষিত করা হয়েছে এবং ব্যারিকেড দিয়ে সেখানে বিভিন্ন যানবাহন চলাচলের জন্য কিন্তু নিরাপত্তার বিভিন্ন যানবাহনেরও কিন্তু আসলে প্রবেশাধিকার সংরক্ষিত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছিলাম যে কিছুক্ষণ আগেই কিন্তু বিভিন্ন দলের সিনিয়র নেতাকর্মীরা তারা ভিতরে প্রবেশ করেছেন তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা মাহাদি আমিন, তার সাথে আরও বেশ কয়েকজন নেতাকর্মীরা যারা আজকে তার এই পুরো যাত্রাপথের সঙ্গী হবেন, তাদের অনেকেই কিন্তু ভেতরে এর মধ্যে প্রবেশ করেছেন। পাশাপাশি কয়েকজন ট্রাফিক পুলিশ কর্মকর্তাদেরও আমরা দেখছিলাম যে আসলে তার যে সড়ক পথের যে নিরাপত্তার কারণে যে সিকিউরিটি, সেটি কিন্তু এরই মধ্যে নিশ্চিত করার জন্য রাস্তায় নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে পুরো এই যে তার বাসভবনের যে মূল ফটক ঘিরে নিরাপত্তার বেষ্টনী তৈরি করেছে সোয়াট টিম, এবং সোয়াট টিমের পাশাপাশি রয়েছে র্যাবের সদস্যরা, এবং তাকে নিয়ে যাওয়ার জন্য যে পুরো গাড়ি বহরের সাথে এরই মধ্যে কিন্তু প্রস্তুত রয়েছে এই পুরো গাড়ি বহর। এবং ধারণা করা হচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই হয়তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাসভবন থেকে বের হবেন এবং রওনা হবেন। রেদওয়ান, শুনছিলাম তার মানে আর কিছুক্ষণের মধ্যেই তিনি হয়তো বের হবেন। আপনি থাকুন, সেই আপডেট আপনার কাছ থেকে জানবো। আবারও যোগ দেব। রবিন, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, 17 বছর পর তারেক রহমান আসছেন শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে তিনি যাবেন। নিশ্চয়ই ব্যাপক প্রস্তুতি, কঠোর নিরাপত্তা বল নিশ্চয়ই তৈরি করা হয়েছে। একটু শেষ মুহূর্তের প্রস্তুতির খবরাখবর আপনার কাছ থেকে জানতে চাই। নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই জিয়াউর রহমানের সমাধিস্থলে আসাকে ঘিরে বা শ্রদ্ধা জানানোকে ঘিরে পুলিশ, র্যাব, বিজিবি তার কয়েক স্তরেই আসলে এই নিরাপত্তা বলয়টি তৈরি করেছে। এবং মূল যে উদ্যান বা এখানটায় কিন্তু প্রবেশেও এক ধরনের নিষেধাজ্ঞা, অর্থাৎ কোনো গণমাধ্যম কর্মী, নেতাকর্মী, নির্দিষ্ট সংখ্যক নেতাকর্মী ছাড়া আসলে সেখানটায় আর কেউ প্রবেশ করতে পারছে না। সকলেই অপেক্ষা করছেন কখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখানটায় আসবেন তার জন্য। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ আসলে এখানে অপেক্ষা করছেন, অনেকেই প্রবেশ করার চেষ্টা করেছেন কিন্তু সেটি আসলে। এবং সিএসএফ কিন্তু ব্যাপকভাবে এখানটায় তৎপর রয়েছে এবং নেতাকর্মী, উৎসুক নেতাকর্মী যারা আসছেন তারা তার বাইরে সড়কে অবস্থান করছে। আমরা যেটুকু দেখতে পাচ্ছি যে এখানে দুপুরের আগে থেকেই বলা চলে সকাল থেকেই নেতাকর্মীদের আনাগোনাটা ছিল, দুপুরের পর থেকে
ব্যাপকভাবে এখানটায় জমায়েত হওয়া শুরু করেছেন এবং বাদজুমা যেহেতু বিএনপি মহাসচিব বলছেন দীর্ঘদিন বাদে প্রায় 18-19 বছরের ব্যবধানে আসলে মূলত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার পিতা এবং প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতাও যিনি তার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসছেন, যেটি বাংলাদেশের জন্য নতুন একটি সম্ভাবনার পথ উন্মোচিত করেছে বলে মনে করেন বিএনপি মহাসচিব। তার মতে গতকাল দেশে ফেরার পর দীর্ঘ 17 বছরের বেশি সময় পর 17 বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে তিনি যখন দেশের মাটিতে ফেরেন তখন যে প্রত্যাবর্তনের সাধারণ মানুষের যে ঢল বিপুল জনস্রোত সেটি আসলে এক ধরনের রাজস্বিক প্রত্যাবর্তন বলে মনে করেন বিএনপি। তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন এবং এর মধ্যে তিনি স্থলে যে বক্তব্য রেখেছিলেন যে তার নিজস্ব পরিকল্পনা আগামী দিনে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এরই মধ্যে কিন্তু এই তার যে মূল বাসভবনের যে মূল ফটক সেই মূল ফটক ঘিরে নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছে। পাশাপাশি যোগ দিয়েছে কিছুক্ষণ আগে সোয়াট টিম এবং যারা যারা তার সাথে আজকে যাত্রাপথের সঙ্গী হবেন তাদের অনেকেই কিন্তু ইতিমধ্যে বাসে উঠে গেছেন এবং আর কিছুক্ষণ পরেই হয়তো সেই বাসটি গন্তব্যের উদ্দেশ্যে রওনা করবে। এরই মধ্যে এই পুরো বহরে কিন্তু সবাই কিন্তু প্রস্তুত তাকে এই বাসভবন থেকে নিয়ে যাওয়ার জন্য। মূলত গতকালকে রাতে এয়ারপোর্ট থেকে যে 300 ফিটের জনসভা সেই জনসভার শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গিয়েছিলেন তার মাকে দেখতে এভার কেয়ার হাসপাতালে এবং সেখান থেকেই রাত 9টা নাগাদ কিন্তু তিনি এই যে গুলশান এভিনিউর যে 196 নাম্বার বাসা অর্থাৎ ফিরোজাতে তিনি রাত্রি যাপন করেন এবং সেখানেই সকাল থেকে আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের কিন্তু এই বাসভবনটি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা ছিল এবং বেলা যত গড়িয়েছে পাশাপাশি নিরাপত্তা কর্মীদের পাশাপাশি আশপাশের যত নেতা কর্মীরা আছেন তারা কিন্তু এই বাসভবনমুখী হয়েছেন এবং তারা যেন একেবারে নিরাপত্তার জন্য কোনো রকম ঝুঁকি এড়াতে কিন্তু তাদেরকে এই এলাকায় প্রবেশ করতে দেওয়া হয়নি এবং এই গুলশান এভিনিউর এই রোডটি ঘিরে কিন্তু আশপাশের নিরাপত্তা বলয় বেশ ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। পাশাপাশি সাধারণ যে যানবাহন সেটি প্রবেশেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে এবং এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক দুটোর পরপরই কিন্তু তার গাড়িবহর প্রস্তুত করা হয়েছে এবং তার পরপরই আমরা যেটি লক্ষ্য করেছি যে তাকে মধ্যাহ্ন ভোজের জন্য যে খাবার সেইগুলো নিয়ে বাসভবনে প্রবেশ করা হয়েছে। অর্থাৎ বলা যায় যে জুমার নামাজের পর তিনি হয়তো মধ্যাহ্ন ভোজ সেরেই তারপরে হয়তো রওনা দিবেন সেই জিয়াউর রহমানের মাজারের উদ্দেশ্যে। এরই মধ্যে আমরা দেখতে পেয়েছি যে সময় যত পার হয়েছে তার নেতাকর্মীদের যারা তার যাত্রাসঙ্গী হবেন এমন বেশ কয়েকজন সদস্য তার ব্যক্তিগত সিকিউরিটি ফোর্স সহ সবাই কিন্তু ভেতরে প্রবেশ করেছেন এবং যাত্রাপথে যাওয়ার জন্য কিন্তু তারা একেবারেই প্রস্তুত এবং বাইরে থেকে যেটি বোঝা যাচ্ছে যে হয়তো আর অল্প সময়ের অপেক্ষা এবং তারপরে তিনি বের হবেন এবং গতকালকে এয়ারপোর্ট থেকে যেই বাসটিতে করে এসেছেন তিনি সবার আগে বাংলাদেশ খচিত যেই বাসটি লাল সবুজের সেই বাসে করে আজকেও তিনি রওনা হবেন এবং পুরো রাস্তা জুড়ে নেতাকর্মীরা কিন্তু তাকে রেদওয়ান আপনাকে অনেক ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। তারেক রহমানের অবিস্মরণীয় প্রত্যাবর্তনে উজ্জীবিত বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা সঙ্গত কারণেই তাদের চাওয়া পাওয়ার ফর্দটাও বেশ লম্বা। তারা চাইছেন তারেক রহমানকে ঘিরে দল ও দলের বাইরের সব সংকটের অবসান হোক। সবাইকে নিয়ে স্বনির্ভর দেশ গড়তে কাজ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এমনটাই প্রত্যাশা। প্রায় দেড় যুগ পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের কাণ্ডারিকে কাছে পেয়ে নেতাকর্মীদের উচ্ছ্বাসটাও তাই একটু বেশি, সেই সাথে প্রত্যাশার পারদও যেন আকাশচুম্বী। দলীয় শৃঙ্খলা ফিরিয়ে এনে মজবুত সাংগঠনিক ভিত্তি প্রতিষ্ঠার পাশাপাশি বিএনপিকে আরও বেশি পরিচ্ছন্ন রাজনৈতিক দলে পরিণত করার আহ্বান তাদের কণ্ঠে। সন্ত্রাস, চাঁদাবাজি, এগুলো দখলদারিত্ব এগুলো মুক্ত হবে, দল একটা শৃঙ্খলার মধ্যে আসবে। দলে আসলে শৃঙ্খলার খুব দরকার। উনি বলছে যাদেরকে চাঁদাবাজের জন্য দল থেকে বহিষ্কার করা হলো তারা দলের কেউ না, এমন বা কোনো স্টেজে উঠার জন্য তাদের কোনো অধিকার নাই। ভাই 5টা থাকলে সবাই একমত হয় না, কিন্তু তারেক রহমান আসার সাথে সাথে এটা আমাদের ভিতরে ঐক্য হয়ে গেছে। তৃণমূলের প্রত্যাশা প্রিয় নেতার প্রত্যাবর্তনে ঘুচে যাবে নির্বাচন কেন্দ্রিক সকল বিভেদ। জাতীয়তাবাদে বিশ্বাসী সকলে মিলে অংশ নেবে বহুল কাঙ্ক্ষিত আগামী নির্বাচনে। মিডিয়ার মাধ্যমে দেখার ফিজিক্যালি সামনে থাকার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। উনি যখন সামনে আসবে তখন ওনার মুখের দিক থেকে অনেকেই অনেক রকমের
সিদ্ধান্ত পরিবর্তন করবে। ধানের শীষের থেকে যারা নমিনেশন পাবে আমরা ধানের শীষেই ভোট দেব। আমাদের ভিতর যে কোন্দল আশা করি থাকবে না। আমাদের প্রতিটা আসনে 10 জন 20 জন করে যোগ্য প্রার্থী আছে, তার থেকে 2-1 জন হয়তো দাঁড়াচ্ছে। এটা আশা করি যে আমরা এই মনোনয়নপত্র প্রত্যাহারের পূর্বে এইগুলো সমাধান হয়ে যাবে। বিএনপির কর্মীরা আশা করেন দারিদ্র্যহীন, বেকারমুক্ত, তারুণ্য নির্ভর বাংলাদেশ গড়তে অবদান রাখবেন সদ্য দেশে ফেরা তারেক রহমান। একটাই প্রত্যাশা থাকবে, সেটা হলো বাংলাদেশে কোনো দুর্নীতিবাজ থাকবে না, কোনো চাঁদাবাজ থাকবে না, কোনো মাস্তান থাকবে না। সুদ্ধাচার থেকে শুরু করে দুর্নীতিমুক্ত বাংলাদেশের উন্নত বাংলাদেশ গড়ার জন্য আমরা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করি। বাংলাদেশ বিশ্বের দরবারে মর্যাদা হিসাবে এই দেশ প্রতিষ্ঠিত হবে। তারেক রহমান দেশে ফেরায় উজ্জীবিত বিএনপির নেতাকর্মীরা। তাদের প্রত্যাশা তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে দলের ভেতরের এবং বাইরের সকল সংকট এবং জটিলতার অবসান ঘটবে। এখন দেখার বিষয় তারেক রহমানের নেতৃত্ব কতটুকু সেই প্রত্যাশা পূরণ করতে পারে। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আমরা এই মুহূর্তে আপনাদের একটু জাতীয় স্মৃতিসৌধে নিয়ে যেতে চাই। আমার সহকর্মী আরেফিন শাকিল আমার জন্য অপেক্ষা করছেন। শাকিল, যদি শুনতে পেয়ে থাকেন একটু জানতে চাই শেষ মুহূর্তে প্রস্তুতির খবরাখবর। তারেক রহমান যে কোনো সময় পৌঁছতে পারেন, একটু জানাবেন বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস কেমন, একটু নিরাপত্তা পরিস্থিতির খবরাখবরও জানাবেন। একেবারে প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ তারেক রহমানের জন্য, এবং পুরোপুরি নেতাকর্মীরাও প্রস্তুত ছোঁয়া, এবং নেতাকর্মীরা এরই মধ্যে দুপাশে অবস্থান নিয়েছেন এবং তারা তারেক রহমানের জন্য স্লোগান দিচ্ছেন, স্বাগত স্লোগান দিচ্ছেন। এরই মধ্যে কিছুক্ষণ আগে বিএনপির এখানকার যারা স্থানীয় নেতারা রয়েছেন, বিশেষ করে ঢাকা 19 সাভার থেকে যিনি বিএনপির মনোনয়ন পেয়েছেন, তিনি তিনি একটু আগে প্রবেশ করেছেন। এর আগে বিএনপি স্থায়ী কমিটির সদস্যরা প্রবেশ করেছিলেন। তারা বলছেন তাদের জন্য দিনটি আসলে অনেক আনন্দের, কারণ প্রায় 19 থেকে 20 বছর পর তারা তাদের প্রিয় নেতাকে সাথে নিয়ে শহীদ বেদিতে আসবেন এবং একসাথে ফুল দিতে পারবেন, এবং এটি তাদের জন্য অনেক বেশি আবেগতাড়িত বিষয়, কারণ তারা দীর্ঘদিন ধরে এই সময়টুকু চেয়েছিলেন, এই সময়টা আসবে তারা চেয়েছিলেন। এবং খানিক বাদে আপনারা হয়তো জানেন যে হয়তো কয়েক মিনিটের মাথায় গুলশানের যে বাসা, সেই বাসা থেকে বের হবেন তারেক রহমান। বাসা থেকে বেরিয়ে তিনি সরাসরি আগে যাবেন তার বাবা সাবেক রাষ্ট্রপতি বীর উত্তম জিয়াউর রহমানের সমাধিতে। সেখানে বাবার সমাধিস্থলে প্রায় 19 বছর পর তিনি যাচ্ছেন। 2006 সালের সবশেষ তিনি গিয়েছিলেন, এবং সেখান থেকে যাওয়ার পর, সেখান থেকে শ্রদ্ধা জানানোর পর মূলত তিনি সাভার স্মৃতিসৌধের দিকে আসবেন। এবং নিরাপত্তার জন্য যেটি জানতে চেয়েছেন, একেবারে নিশ্চিদ্র নিরাপত্তা বলতে যা বোঝায় ঠিক তাই করা হচ্ছে, এবং 4 স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। পুলিশ সদস্যরা যেমন রয়েছেন, র্যাব সদস্যরা রয়েছেন, বিজিবি সদস্যরা যোগ দিয়েছেন, এবং সেই সঙ্গে সেনাবাহিনীর সদস্যরা ভিতরে অবস্থান করছেন। সব মিলিয়ে পুরো জায়গাটি একেবারে সাধারণ মানুষের জন্য যেমন সংরক্ষিত করা হয়েছে, গণমাধ্যমের জন্য সংরক্ষিত করা হয়েছে। শুধুমাত্র বিএনপি যারা একেবারে তালিকাভুক্ত যারা নেতারা রয়েছেন, অর্থাৎ স্থায়ী কমিটির সদস্য, তারা সেক্ষেত্রে তারা স্থানীয় যারা বিএনপি নেতৃবৃন্দ রয়েছেন, বিশেষ করে এখানকার ঢাকা জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, এখানকার সাভারের বিএনপির যিনি মনোনয়ন পেয়েছেন ডাক্তার দেওয়ান সালাউদ্দিন বাবু, তারাই শুধুমাত্র ভিতরে প্রবেশ করতে পারবেন, এবং তারা ভিতরে প্রবেশ করেছেন এরই মধ্যে। এবং তারা এছাড়া আসলে কাউকেই ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি যারা যেসব গণমাধ্যমের সাংবাদিকদের এই অনুষ্ঠান কভার করার জন্য বিএনপির পক্ষ থেকে বিশেষ কার্ড দেওয়া হয়েছে, তারাও কিন্তু ভিতরে প্রবেশ করতে পারছেন না। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তিকে যে ধরনের নিরাপত্তা দেওয়া হয়, যে ধরনের ব্যবস্থা রাখা হয়, এই ধরনের অনুষ্ঠানে আসতে ঠিক তাই করা হচ্ছে, এবং সব ধরনের যেসব ব্যক্তিকে তল্লাশি করা হচ্ছে, যাদেরকে সন্দেহভাজন মনে হচ্ছে। এবং আপনাকে যদি একটি ছবিতেও দেখাতে চাই, একেবারে মূল যে সড়ক রয়েছে ঢাকা মানিকগঞ্জ যে সড়ক, সেই সড়কের কিন্তু একটা পাশে বিএনপি নেতাকর্মীরা বিশেষ ক্যাপ পরে তারা দাঁড়িয়ে আছেন, তারা স্বাগত জানানোর জন্য দাঁড়িয়ে আছেন, হাতে দলীয় পতাকা, এবং সেই সঙ্গে কিছুক্ষণ পরপরই তারা তারেক রহমানের জন্য জয়ধ্বনি দিচ্ছেন, স্লোগান দিচ্ছেন, তারা তারেক রহমানকে স্বাগত জানাচ্ছেন দেশের মাটিতে, সাভারের মাটিতে। এবং ঠিক কতদিন আগে তিনি সাভারে এসেছিলেন সেটি বিএনপির পক্ষ থেকে। শাকিল, আপনি থাকুন সেখানে, আপনার সঙ্গে আবারও যোগ দেব। তবে এই মুহূর্তে রেদনের সঙ্গে কথা বলতে চাই, রেদনের সঙ্গে যোগ দেব। গুলশানে তিনি রয়েছেন, তারেক রহমান বোধহয় এই মুহূর্তে বের হতে পারেন, সেই খবর একটু দেখতে চাই রেদনের মাধ্যমে। রেদওয়ান, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, যোগ দেবেন। তো সেই যে বাংলাদেশের যে লাল সবুজের যে বাসটি, সেই বাসের মধ্যে কিন্তু ইতিমধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং তারেক রহমান অভ্যর্থনা কমিটির যে সভাপতি সালাউদ্দিন আহমেদ, তিনি কিন্তু এই মাত্রই প্রবেশ করলেন বাসটিতে, এবং এরই মধ্যে পুরো প্রোটোকলের
প্রটোকলের গাড়ি এবং নিরাপত্তা বলয় কিন্তু এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি বলছিলাম যে তারেক রহমানের যে ব্যক্তিগত উপদেষ্টা মাহাদি আমিন তিনিও প্রবেশ করেছেন। কিছুক্ষণের মধ্যেই তারেক রহমান এই মূল ফটকটি দিয়ে বেরিয়ে আসবেন এবং বাসে প্রবেশ করবেন। সেজন্যই কিন্তু মূলত সোয়াট টিম এবং সিএসএফ এর বাহিনীরা পুরো গেটটি একটি নিরাপত্তা চাদরে ঘিরে ফেলেছে। আমরা দেখতে পাচ্ছি এরই মধ্যে কিন্তু তারেক রহমান সেই মূল ফটকটি দিয়ে অর্থাৎ 196 নাম্বার বাসা যেই ফিরোজা সাদা শার্ট পরিহিত তারেক রহমান কিন্তু বেরিয়ে আসছেন এবং গণমাধ্যমের উদ্দেশ্যে কিন্তু তিনি হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন। যেহেতু এতক্ষণ ধরে গণমাধ্যম সহ তার নেতাকর্মীরা এই জায়গায় অবস্থান নিয়েছেন, তিনি কিছু একটা বলতে চাইছেন, নিশ্চয়ই আমাদেরকে ধন্যবাদ জানাচ্ছেন। এবং তারেক রহমানকে আমরা দেখতে পেলাম যে এইমাত্র তিনি কিন্তু উঠে যাচ্ছেন সেই লাল সবুজের বাসটিতে, যেই বাসটি করে তিনি গতকাল এয়ারপোর্ট থেকে সেই জনসভায় পৌঁছেছিলেন। আজকেও এই পুরো যাত্রাপথটি নিশ্চয়ই তিনি উপভোগ করতে চান, যার কারণেই একেবারে বাসের যে সামনের সিটটি রয়েছে চালকের পাশে ঠিক সেই আসনেই তিনি বসছেন, যেন বাইরে থেকে তাকে খুব স্পষ্টভাবে দেখতে পারেন যারা রাস্তা অপেক্ষা করছেন তার জন্য। এর মধ্যে প্রস্তুত কিন্তু তার যে নিরাপত্তা বাহিনী কর্মীরা, তারা কিন্তু গাড়িগুলো নিয়ে বনানীর উদ্দেশ্যে রওনা হবেন, অর্থাৎ এই গুলশান এভিনিউ থেকে বনানী হয়ে মূল ভিআইপি সড়ক দিয়ে কিন্তু তিনি সেই জিয়াউর রহমানের যে সমাধিসৌধ সেইখানে পৌঁছবেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান সহ তার যে যাত্রা সঙ্গী হবেন তারা কিন্তু এরই মধ্যে সেই বাসটিতে উঠে পড়েছেন এবং আরও বেশ কয়েকজন নেতাকর্মীদের আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমানের উপদেষ্টা সহ বেশ কয়েকজন নেতাকর্মী তার এই আজকে যাত্রাপথের সঙ্গী হবেন। আর তাদের সবাইকে নিয়ে কিন্তু এই যে লাল সবুজের যে সবার আগে বাংলাদেশ খচিত যে বাসটি, সেই বাসটিতেই কিন্তু উঠেছেন। ঠিক তার পাশেই রয়েছে তার জন্য যে এসইউভি গাড়িটি আনা হয়েছে ছিল, সেই গাড়ি বহরের সাথেই সেই গাড়িটিও রয়েছে এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন নিরাপত্তা বাহিনীর কর্মীরা তারাও যোগ দিয়েছেন। দেখতে পাচ্ছি র্যাবের গাড়ির, দেখতে পাচ্ছি বাংলাদেশ পুলিশের যে পেট্রোল টিম তারা রয়েছেন এবং পুরো গাড়ি বহরটি কিন্তু এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে ছেড়ে দেওয়ার যে শেষ মুহূর্তের যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং পুরো এই গাড়ি বহরের পুরো এই চিত্রটি আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন। বিএনপির মিডিয়া সেলের মাধ্যমে একটি মিডিয়া বহরও রেডি করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু এই পুরো যাত্রাপথের যে সরাসরি সম্প্রচার সেটি তার মিডিয়া সেল থেকে করা হবে এবং সেখান থেকে আমরা নিশ্চয়ই দেখতে পাবো। এবং আমাদের একজন সহকর্মীও এই গাড়ির একদম সম্মুখভাগে রয়েছেন, তিনিও আমাদের নিশ্চয়ই জানাবেন। এরই মধ্যে কিন্তু গাড়ি ছেড়ে দেওয়ার যে সবশেষ প্রস্তুতি সেটি কিন্তু সম্পন্ন হয়েছে এবং এই যে গুলশানের 196 নম্বর যে ফিরোজার বাসাটি রয়েছে সেই বাসাটি থেকে তারেক রহমান রওনা হলেন এবং এইখান থেকেই মূলত তিনি প্রথমে জিয়াউর রহমানের যে সমাধিসৌধ সেখানে যাবেন। সেখানে সর্বস্তরের মানুষ সহ বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা তার জন্য অপেক্ষা করছেন। তার বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবর জিয়ারত করবেন তিনি, সেই উদ্দেশ্যেই কিন্তু এই যে 196 নম্বর বাসা গুলশান এভিনিউর ফিরোজা থেকে তিনি রওনা হলেন এবং গাড়ির একদম সামনের সিটটিতে বসে তিনি রওনা হয়েছেন। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার বাসটি কিন্তু এগিয়ে চলছে বনানী হয়ে মূলত সেই যে জিয়াউর রহমানের সমাধিসৌধ সেইখানে তিনি পৌঁছবেন এবং আমরা দেখতে পাচ্ছি যে কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে সেই গাড়ি বহরটি এগিয়ে চলছে এবং গাড়ির পেছনেই কিন্তু রয়েছে তার পেট্রোল টিম, সিএসএফ, পুলিশের সদস্যরা, র্যাবের সদস্যরা এবং এই মুহূর্তে কিছুক্ষণ আগেই দেখতে পেলাম যে মূল ফটক ছেড়ে কিন্তু গাড়িটি বেরিয়ে গেছে এবং সেই গাড়িটি কিন্তু বনানীর রাস্তা হয়ে সোজা গুলশান দিয়ে বেরিয়ে যাবেন এমনটি কিন্তু দেখা যাচ্ছে। পাশাপাশি এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে তার গাড়ি বহর কিন্তু রওনা হয়ে গেছে জিয়াউর রহমানের যে মাজারের উদ্দেশ্যে এবং মূলত সেখানেই তিনি শ্রদ্ধা নিবেদন করবেন এবং সূরা এবং দোয়া কিরাতের মাধ্যমে কিন্তু শ্রদ্ধা নিবেদন শেষে সেইখান থেকে তিনি মূলত স্মৃতিসৌধের উদ্দেশ্যে সাভারে রওনা হবেন এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন পর্যন্ত তার গাড়ি বহরের সাথে বিএনপির নেতাকর্মীরা যারা সকাল থেকে এখানে উপস্থিত হয়েছিলেন তাদের গাড়ি বহরও কিন্তু এই যে তারেক রহমানের গাড়ি বহরের সাথেই রওনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যারা অবস্থান করছিলেন দুই পাশের রাস্তায় তাদেরকে কিন্তু এরই মধ্যে সরিয়ে নেওয়া হয়েছে নিরাপত্তার বেষ্টনীতে। পুরো এই এলাকা ইতিমধ্যেই নিশ্চিদ্র নিরাপত্তায় কিন্তু চারিদিক ঘিরে ফেলা হয়েছে। আমরা দেখতে পেলাম যে এই যে গাড়ি বহরের সাথে সাথে একদম রেদওয়ান আমরাও দেখতে পাচ্ছি একদম মূল ফটক থেকে তিনি বের হয়েছেন। শাফিন, যদি শুনতে পেয়ে থাকেন আপনি নিশ্চয়ই গাড়ি বহর ফলো করছেন, একটু জানাবেন আপডেটটি। গাড়ি বহরটি সামনেই দেখতে পাচ্ছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বসে আছেন। সেই সবার আগে বাংলাদেশ লাল সবুজ বাসটির ভেতরে ঠিক তার সামনে আমাদের গাড়িটি রয়েছে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে তারেক রহমান একেবারে বাসের সামনের সিটটিতেই বসে আছেন। যেই
জায়গাটি থেকে তিনি মূলত দাঁড়িয়ে থেকে এয়ারপোর্ট থেকে তার সংবর্ধনা সমাবেশ স্থল পর্যন্ত গিয়েছিলেন, ঠিক সেখানেই একটি আসনে তিনি এবার বসে আছেন। রাস্তার দুধারে অনেক উৎসুক জনতা, অনেক উৎসুক মানুষ তারা জড়ো হয়েছেন এবং তাদেরকে আসলে তারেক রহমান হাত নেড়ে অভ্যর্থনা জানাচ্ছেন, সেটি আপনারা দেখছেন। এবং আমরা মূলত তারেক রহমানের গাড়ি বহরটির সাথে রয়েছি, যেই গাড়ি বহরটি তার গুলশানের বাসভবন 196 নং বাসভবন থেকে রওনা হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের উদ্দেশ্যে। সেখানে দীর্ঘ 17 বছর পর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের সমাধিস্থলে প্রথমবারের মতো যাচ্ছেন তার পুত্র বিএনপির বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলে যাওয়ার এই পুরো পথটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যমুনা টেলিভিশনের পর্দায়। রাস্তার দুধারেই আসলে কিছুটা আমরা দেখছি যে যান চলাচল নিয়ন্ত্রণ রয়েছে। এই গাড়ি বহরটি মূলত চলে যাবার পরেই যান চলাচল একেবারেই স্বাভাবিক হয়ে যাবে। তবে নিরাপত্তার যে বিষয়টি সেটি গুরুত্ব দিয়ে বলছি যে আমরা দেখেছি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বের হওয়ার আগে থেকেই সেখানে কয়েক স্তরের নিরাপত্তা বলয় জোরদার করা হয়। বিএনপি চেয়ারপারসনের এবং বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য তাদের নিরাপত্তার দায়িত্বে প্রধান নিরাপত্তা কর্মকর্তা হিসেবে আছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ডক্টর AKM শামসুল ইসলাম, এবং আমরা দেখেছি যে তিনি তারেক রহমানের সাথে একেবারে ছায়ার মতো রয়েছেন প্রতিটি মুহূর্তে। তাকে আমরা দেখেছি যে তারেক রহমানের বাসভবন থেকে বেরিয়ে সেই সবার আগে বাংলাদেশ লেখা লাল সবুজ বাসটি নিরাপত্তা তিনি পর্যবেক্ষণ করেছেন, আশপাশের সকল নিরাপত্তার বিষয়গুলো তিনি পর্যবেক্ষণ করেছেন, এবং তারপরেই পুলিশ, র্যাব, সোয়াট এবং বিশেষায়িত আইন শৃঙ্খলা বাহিনীর আরও কিছু ইউনিট তারা এই গাড়ি বহরটিতে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে, এবং ঠিক সেই গাড়ি বহরটির সাথেই রয়েছে আমরা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বাংলাদেশে গতকাল বেলা 12:15 অবতরণ করেন, এবং তারপরে তিনি একটি সংবর্ধনা গ্রহণ করেছেন, যেখানে বিএনপির লাখো নেতাকর্মীরা সারা দেশ থেকে উপস্থিত হয়েছিলেন।